নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিতর্কিত অতীত। এমন ঘটনা প্রথম নয়, আগেও বহুবার নাম জড়িয়েছে অভিযুক্তের। কসবা কাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। রাতভর জেরার পর গ্রেফতার। ধৃত গার্ডের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। কসবার ধর্ষণের ঘটনার তদন্তে অন্যতম হাতিয়ার সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি এবার পুলিশের হাতে, খতিয়ে দেখা হচ্ছে ফুটেজ। কালীগঞ্জের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আরও দুই। বর্ধমানের কাটুয়া থেকে গ্রেফতার বিমল শেখ এবং জামির শেখ। আগামী মাসে আর্জেন্টিনা সফরে মোদি। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন মোদি। আর্জেন্টিনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। প্রয়াত কাটালাগা গার্ল শেফালি জারিওয়ালা। মাত্র 42 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে থমকে গেল অভিনেত্রীর জীবন। আগামী মাসের গোড়ার দিকে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী 6 থেকে 7 জুলাই ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন বলেই জানা যাচ্ছে। সঙ্গে মোদি আর্জেন্টিনার রাষ্ট্রপতির জাভিয়ার মিলির সঙ্গেও দেখা করবেন বলে জানা যাচ্ছে। আগামী মাসের গোড়ার দিকে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বুয়েন্স আইরেস সফরের সময় ভারত ও আর্জেন্টিনা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করবে। সন্ত্রাসের বিপদের বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি 6 থেকে 7 জুলাই ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন বলেই জানা যাচ্ছে। তার আগে তিনি ত্রিনিদাদ ও টোবাগো যাবেন, যেখানে বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছে। এরই পাশাপাশি ব্রাজিল, নামিবিয়া, ঘানাতেও যাবেন তিনি। পেহেলগাঁও হামলার নিন্দা করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম ছিল আর্জেন্টিনা, যেখানে 1990-এর দশকে দুটি বড় সন্ত্রাসী হামলা হয়, যাতে যথাক্রমে 30 থেকে 85 জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। জানা যাচ্ছে মোদি আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলির সঙ্গে দেখা করবেন এবং এজেন্ডার অন্যান্য 3টি প্রধান বিষয় হল লিথিয়াম, কৃষি, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা। লিথিয়ামই হল ভবিষ্যতের জ্বালানি, কারণ এটি সবুজ প্রযুক্তির জন্য একটি অপরিহার্য। চিলি ও বলিভিয়ার পাশাপাশি আর্জেন্টিনার খনিতেও এর বিশাল ভাণ্ডার রয়েছে। প্রকৃতপক্ষে ভারতীয় খনি সংস্থাগুলি ইতিমধ্যেই উত্তর আর্জেন্টিনার কাটামার্কা প্রদেশে কাজ করছে। ভারতীয় সংস্থাগুলি আর্জেন্টিনার সঙ্গে তামা, সোনা এবং আরও নতুন যুগের আকরিকের খননের কাজ করতে আগ্রহী। আবার আর্জেন্টিনা ভারত থেকে তাজা ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো কৃষি পণ্য আমদানি করতে আগ্রহী। এটি উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার কথা মাথায় রেখে এলএনজি বিক্রি করতে আগ্রহী, যেখানে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 76 লক্ষ কোটি পাকিস্তানি রুপি ঋণের বোঝা মাথায় নিয়েও প্রতিরক্ষা বাজেট ক্রমাগত বাড়িয়ে চলেছে পাকিস্তান। চীন থেকে চড়া দামে পঞ্চম প্রজন্মের সেটেল যুদ্ধবিমান JF-35 কেনারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। আর তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীর জুজু দেখিয়ে সামরিক শক্তি বৃদ্ধির মরিয়া চেষ্টা পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিচ্ছে বলে এই সম্প্রতি আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের একটি রিপোর্টে সেই বার্তা দেওয়া হয়েছে। পাকিস্তান ইকোনমিক সার্ভের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে 2024 সালের জুলাই থেকে 2025 সালের মার্চ পর্যন্ত শিক্ষা খাতে ব্যয় 29% কমে গিয়েছে। 2018 সাল থেকে জিডিপির অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে কমে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র 0.8%, যা পাকিস্তানের ইতিহাসে সর্বনিম্ন। এর পরিণামে পাকিস্তানে প্রতি 3 জন শিশুর মধ্যে একজন স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে সেভ দ্য চিলড্রেনের রিপোর্ট জানাচ্ছে। সংখ্যায় যারা 2.5 কোটিরও বেশি। রাষ্ট্রপুঞ্জের সুপারিশ অনুযায়ী কোনো দেশের জিডিপি 4-6% হওয়া উচিত। পাকিস্তানের অবস্থান সেই সুপারিশকৃত মানের অনেকটা নিচে। ঘটনাচক্রে গত বছরেই শাহবাজ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 2029 সালের মধ্যে জিডিপির 4% শিক্ষা খাতে ব্যয় করা হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা কার্যত অসম্ভব বলেই মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা সংগঠন। 2024-25 অর্থবর্ষে পাকিস্তানে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল প্রায় 2 লক্ষ কোটি পাকিস্তানি টাকা। তার আগে 2023-24 অর্থবর্ষে পাকিস্তানে এই খাতে বরাদ্দ ছিল 1,80,000 কোটি পাকিস্তানি টাকা। 2023-24 অর্থবর্ষ থেকে বিদায়ী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে 14.89%। চলতি অর্থবর্ষে সেই বরাদ্দ আরও বৃদ্ধির ঘোষণা করেছে শাহবাজ সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। কসবা কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে 3 অভিযুক্ত। এবার গ্রেফতার হলেন কলেজের নিরাপত্তা রক্ষী। ঘটনার সময় সে কোথায় ছিল, তার ভূমিকা কি ছিল, সেই সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদ করছে
কাণ্ডে অভিযুক্তদের পর এবার গ্রেফতার ল কলেজের নিরাপত্তারক্ষী। তার নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। আটক করে রাতভর জেরার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় ধৃত গার্ডের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজের গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড়। নির্যাতিতা দাবি করেছেন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তার উপর চড়াও হন 3 জন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতেও হুমকি দেওয়া হয়। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেন পুলিশের আধিকারিকেরা। প্রথমে দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কাল বিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। নির্যাতিতার অভিযোগপত্রে জানিয়েছেন, ঘটনার সময় গার্ডকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। গার্ড বিষয়টা জানলেও নিরুপায় ছিলেন বলে জানান নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ। বুধবার ঠিক কি ঘটেছিল গার্ড রুমে, তার কি ভূমিকা ছিল, কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানাননি, এহেন বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। শনিবার সকালে আইন কলেজের গার্ডকে গ্রেফতার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ কলকাতার এক ল কলেজের ভিতরে এমন ভয়াবহ ঘটনার পর রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ কোনো সুরক্ষা আছে কিনা উঠছে সেই প্রশ্ন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমি হতবাক, আমি ব্যথিত। কলেজ চত্বরে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আর সেই সঙ্গে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে গভর্নিং বডির জরুরি বৈঠক ডাকারও। জানা যাচ্ছে আগামী সোমবার বসতে চলেছে সেই বৈঠক। বিবৃতি আর পাল্টা বিবৃতি। কসবার ঘটনা নিয়ে দিনভর তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি দলের কেউ ধর্ষকের পাশে নেই। তদন্ত হচ্ছে, চূড়ান্ত শাস্তি হবে দোষীদের। কিন্তু বিরোধীরা এত সহজে ক্লিনচিট দিতে রাজি নয় শাসক। কসবার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সরকার বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে রাজ্য জুড়ে। শিলিগুড়ি থেকে কলকাতা চলছে পথ অবরোধ, মিছিল, বিক্ষোভ। এর মধ্যে বিজেপি আর তৃণমূলের মধ্যে চলেছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। বিজেপির পক্ষে সাংবাদিক সম্মেলনে তোপ দাগেন বিধায়ক অগ্নিমিত্রা পল। আপনি এই দুষ্কৃতীকে কলেজে ঢুকিয়ে তার এই আজকে যে বাড়বাড়ন্ত সেটা আপনার জন্য। তদন্ত হোক। শুধু অশোকবাবু আপনাদেরকে এটা বলে রাখতে চাই, মমতা ব্যানার্জি, ফিরাদ হাকিম, ব্রাত্য বসু, অশোকবাবু, আপনাদেরকে, আপনারা ভাবছেন যে আমরা মহিলারা, আপনারা কন্যাশ্রী, যুবশ্রী দিলেই মহিলাদের সশক্তিকরণ বা এম্পাওয়ারমেন্ট হচ্ছে, যেটা প্রচার আপনারা করে থাকেন। আমরা কিন্তু আপনাদের খাদ্য নই। অন্যদিকে তৃণমূলের হয়ে হাল ধরেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল দাবি করেন, কসবার ঘটনায় তার দলের বক্তব্য স্পষ্ট, কেউ ধর্ষকের পক্ষে কথা বলছে না। কসবার ঘটনা চূড়ান্ত নিন্দনীয়। মাননীয় মন্ত্রী আমাদের এখানে আপনাদের সামনেও রয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিরো টলারেন্স। তৃণমূল একটা দল, শীর্ষ নেতৃত্বে থেকে প্রত্যেকটা কর্মী বলেছে, নিন্দার, ধরা হোক, তদন্ত হোক, ফাঁসি হোক। উই ওয়ান্ট জাস্টিস। প্ল্যাকার্ড ধরতে হয়নি, পুলিশ তুলে নিয়েছে। আজকেও একজনকে অ্যারেস্ট করেছে, ফোন সিজ করেছে, পুরোদস্তুর তদন্ত চলছে। আমাদের বক্তব্য, আমরা কিছু কাউকে ডিফেন্ড করছি না, খারাপ ঘটনা। গতকাল ওই শব্দ বন্ধটা বলেছি, এসব জানোয়ারকে মেরে পিঠে চামড়া উঠিয়ে দেওয়া উচিত। কিন্তু সিপিএম বিজেপিদের কাছে শুনবো না। সিপিএম জমানার পরের পর নারী নির্যাতন, বামতলা ঘানতলা থেকে শুরু করে ধর্ষণ, গণধর্ষণ, নারী হত্যা, বিজেপি স্টেটগুলো একের পর এক উন্নাও, হাথরস, প্রয়াগরাজ, দিল্লি, মণিপুর, ত্রিপুরা, বিলকিস, উড়িষ্যা গত 10 দিনে 5টা। তো ফলে এরা এখানে নাটক করবে, এটা হতে পারে না। তৃণমূল একমাত্র দল যে তাদের সরকার রয়েছে, তাতেও সামাজিক অপরাধ হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে বাকি গোটা দল সে ঘটনার নিন্দা করে, দোষীদের শাস্তি চায়।
পুলিশ ন্যায় বিচার দেয়, যেটা অন্য কোন দলের সিপিএম এর জমানায় ছিল না, বিজেপির রাজ্যে নেই। বলা বাহুল্য, কসবার ঘটনায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মূলত চাকরিহারা এবং যোগ্য অথচ দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিতদের মিলিত মঞ্চ এটি। সংগঠনের তরফে জানানো হয়েছে, জেলার প্রত্যেকটি কোণ থেকে মানুষ কলকাতায় জমায়েত হবেন এবং মিছিল করে নবান্ন ঘেরাওয়ের চেষ্টা হবে। প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেতারা জানিয়েছেন, জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে সরকার যদি বাধা দেয় তাহলে তা প্রতিরোধ করা হবে। প্রশাসনিক তরফে এখনই উচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযান রাজ্য রাজনীতিতে নতুন চাপে ফেলতে পারে তৃণমূল সরকারকে। মানে সমস্ত স্তরে চাকরি প্রার্থী প্রায় 6 লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলোকে পূর্ণ করার কোনো অভিপ্রায় সরকারের নেই। যেটুকু নিয়োগ হচ্ছে দুর্নীতিতে ভরা, চাকরি পাচ্ছে। এসএসসি 2016 প্যানেল দেখেছেন যে কিভাবে দুর্নীতি, সরকারের দুর্নীতির কারণে তাদেরকে যোগ্য ছেলে মেয়েগুলোকে ভুগতে হচ্ছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। এই যারা ছেলে মেয়েগুলো পাশে বসে আছে, দীর্ঘদিন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এরা এদের হকের চাকরিটা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের ডিএর ব্যাপার আছে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি আমরা তুলছি। এই সমস্ত কিছু নিয়েই আমরা পথে নামছি। আগামী 28শে জুলাই নবান্ন চলো ডাক দিচ্ছি। 6 মাসের শিশুপুত্রকে খুনের পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা। হার হিমকান্ত নদিয়ার কল্যাণীতে। কেন এই নৃশংসতা জানতে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, নদিয়ার কল্যাণী থানার সাগুনা তেলগাছিয়ার বাসিন্দা ওই মহিলার নাম রূপা ঘোষ। বছর 3 আগে সোমনাথের সঙ্গে বিয়ে হয় তার। এটা মহিলার দ্বিতীয় বিবাহ। তবে এই সংসারও খুব একটা সুখের ছিল না বলে জানা যাচ্ছে। অশান্তি লেগেই থাকতো দম্পতির মধ্যে। এরই মাঝে শুক্রবার রাতে হঠাৎ করে ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে সকলকে জানায় তিনি। এরপর খোঁজাখুঁজি শুরু হয়, খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। রূপাকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ দানা বাঁধে তাদের মনে। বধূকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় মা। এরপর তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে শিশুর দেহ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কিন্তু কেন এই খুন তা এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছেন তদন্তকারীরা। শিয়ালদা ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। তার জেরে শনিবার এবং রবিবার শিয়ালদা এবং দমদম শাখায় বাতিল মোট 27টি ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ 28শে জুন রাত 10:15 নাগাদ শুরু হবে কাজ, চলবে রবিবার সকাল 8টা পর্যন্ত। ফলে এই 10 ঘন্টা বিঘ্নিত হবে শিয়ালদা থেকে বনগাঁ, হাসনাবাদ এবং মেল লাইনের ট্রেন পরিষেবা। রেল সূত্রের খবর, শনিবার রাতে বাতিল থাকছে 14টি ট্রেন, রবিবার চলবে না 13টি ট্রেন। এছাড়াও বেশ কিছু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগেই চালানো হবে স্পেশাল ট্রেনও। ফের যান্ত্রিক ত্রুটি পাটনাগামী ইন্ডিগোর বিমানে। উঠতেই পারল না বিমানটি। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের তরফে উড়ানটিকে বাতিল ঘোষণা করা হয়েছে। আবারও বিমান বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির জেরে উড়তেই পারল না পাটনাগামী ইন্ডিগোর বিমান। তারপরই কর্তৃপক্ষের তরফে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, শুক্রবার দুপুর 3:15 নাগাদ কলকাতা থেকে যাত্রা শুরু করে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। সেখান থেকে প্রথমে পাটনা এবং পরে লখনৌ যাওয়ার কথা ছিল উড়ানটির। কিন্তু রাঁচি থেকে ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই উড়ানটির যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন বিমান কর্মীরা। জানা যায়, বিমানটির একটি চাকায় কিছু গোলযোগ দেখা দেয়। তারপরই উড়ানটিকে বাতিল করে দেওয়া হয়। পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে বিমান সংস্থাটি। যদিও ইন্ডিগোর তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেন, বড়সড় কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি, তবে উড়ানটির চাকায় কিছু গোলযোগ দেখা যায়। এমনকি পাইলট জানান, টায়ারে হাওয়ার পরিমাণও কমে গিয়েছে। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রাঁচি থেকে আর উড়তে দেওয়া হয়নি বিমানটিকে। যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বিমান সংস্থাটির তরফ থেকে। প্রসঙ্গত, গত 12 জুন আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার বিমানটি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছিল বহু মানুষের। তারপর থেকে একে একে বহু বিমানে যান্ত্রিক ত্রুটির সামনে এসেছে। আবারও সেই একই ঘটনা।
স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের প্রথম রাজ্য যেখানে মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমেই ভোট দেওয়ার অনুমতি দিল বিহারের সরকার। রাজ্যের নির্বাচন কমিশনার দীপক প্রসাদ শুক্রবার সন্ধ্যায় এই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেছেন। শনিবার পাটনা, রোহতাস এবং পূর্ব চম্পারণের 6টি পৌরসভার ভোট গ্রহণ হবে। এই উদ্যোগের ফলে শারীরিক বা ভৌগোলিক কারণে যারা ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারছেন না তারা এবার বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। এই সুবিধা মূলত প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং পরিযায়ী ভোটারদের জন্য তৈরি করা হয়েছে। প্রয়াত কাটালাগা গার্ল শেফালি জারিওয়ালা একটি মিউজিক ভিডিওয়ে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন এই অভিনেত্রী, কিন্তু মাত্র 42 বছর বয়সেই থমকে গেল অভিনেত্রীর জীবন। মাত্র 42-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। 2002 সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও কাটালাগার গানে ঝড় তুলেছিলেন শেফালি। শোনা গিয়েছে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তার। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে। শেফালি জারিওয়ালা 35টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন সব মিলিয়ে। 2004 সালেই বলিউডে ডেবিউ করেন মুঝসে শাদি কারোকে ছবিতে, তবে ক্যামিও চরিত্রে। 2002 সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। 2009 সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন, বিচ্ছেদ হয়ে যায়। তারপর অন্তরালে ছিলেন। বেশ কয়েক বছর পর পাটনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে নাচবালিয়ের 5ম সিজনে অংশগ্রহণ করেছিলেন। 2014 সালে বিয়েও করেছিলেন তারা। তারপর বিগ বস 13-এ প্রতিযোগী ছিলেন, ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন এই অভিনেত্রী, কিন্তু এরই মাঝে ঘটে গেল অঘটন। 42 বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন 15 বছর বয়স থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন তিনি। পড়াশোনা থেকে কেরিয়ার সব ক্ষেত্রেই এই রোগ প্রভাব ফেলেছিল শেফালির জীবনে। হাই নিউজ নেটওয়ার্ক। ভেনিস শহরে আয়োজিত হল বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার সঙ্গী লরেন সানচেজের বিয়ের রিসেপশন। 26শে জুন থেকে 3 দিন ধরে চলবে এই বিয়ের অনুষ্ঠান। শহরের একাধিক বিখ্যাত স্থানে অতিথিদের জন্য ছিল নানা বিলাসবহুলের আয়োজন। তবে এই অনুষ্ঠানে যেমন আন্তর্জাতিক তারকাদের ভিড়, তেমনই দেখা গিয়েছে স্থানীয় মানুষের প্রতিবাদও। অন্যতম ধনী এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতার বিয়ে বলে কথা, আয়োজনের বাড়াবাড়ি তো থাকবেই। প্রথমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল স্কুয়েলা গ্রান্দে দেলা মিসেরিকোর্দিয়া নামের একটি ঐতিহাসিক ভবনে, কিন্তু স্থানীয়দের আপত্তি এবং পরিবেশবাদীদের চাপের কারণে অনুষ্ঠানের স্থান বদলে নেওয়া হলো ভেনিসের আর্সেনাল এলাকায়। এটি একটি পুরনো নৌঘাঁটি যা নিরাপত্তার দিক থেকে অনেক বেশি সুবিধাজনক। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ওপ্রাহ উইনফ্রে, মিক জ্যাগার, কিম ও খলো কার্দাশিয়ান, লিওনার্দো ডিক্যাপ্রিও, বিল গেটস, বারবারা স্ট্রেইস্ট্যান্ড সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় 400 থেকে 500 কোটি টাকা। অতিথিদের জন্য ছিল আলাদা আলাদা থিমে সাজানো পার্টি, গ্যাটসবি পার্টি, ফোম পার্টি, নাইট স্যুট পার্টি ইত্যাদি। ভেনিসের প্রশাসনের দাবি এই অনুষ্ঠান ঘিরে ভেনিসে অনেক টাকা বিনিয়োগ হয়েছে। বড় বড় হোটেল, রেস্তোরাঁ, নৌ পরিবহন এবং স্থানীয় বাজারে ইতিমধ্যেই ব্যাপক লাভ হয়েছে। তবে অন্যদিকে শহরের সাধারণ মানুষের অভিযোগ তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক ব্রিজ বন্ধ, নৌযান নিয়ন্ত্রণে এবং বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারির কারণে ভোগান্তি বেড়েছে। নো স্পেস ফর বেজোস নামে একটি সংগঠন শহরের বিভিন্ন স্থানে ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানায়। তারা বলছে ধনীদের এই ধরনের বড়সড় ব্যক্তিগত অনুষ্ঠান ভেনিসের মতন ঐতিহ্যবাহী শহরের পরিবেশ ও সংস্কৃতিকে ধ্বংস করছে। পরিবেশবাদীরা অভিযোগ করেছেন এই ধরনের উৎসবে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। জানা গেছে বেজোস ভেনিসের পরিবেশ রক্ষা ও জলাভূমি সংরক্ষণের জন্য প্রায় 3 মিলিয়ন ইউরো অনুদান দিয়েছেন। এর মধ্যে 1 মিলিয়ন ইউরো দেয়া হয়েছে কোরিলা নামের একটি গবেষণা সংস্থাকে। বিশ্বজুড়ে আলোচিত এই অভ্যর্থনা অনুষ্ঠান ভেনিস শহরকে যেমন আর্থিকভাবে লাভবান করেছে, তেমনই এনেছে বিতর্ক। একদিকে আছে তাদের উপস্থিতি, বিলাসবহুল ভোজ আর সাজসজ্জা, অন্যদিকে আছে সাধারণ মানুষের অসন্তোষ ও পরিবেশগত উদ্বেগ। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রশ্ন উঠছে, ভেনিস কি শুধু ধনীদের জন্য সাজানো এক বিলাসবহুল মঞ্চ হয়ে উঠছে? হাই নিউজ নেটওয়ার্ক। টিরেক্স মানেই যেন হলিউডের ডাইনোসর তারকা, বিশালদেহী গর্জন করা এক খুনি প্রাণী যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জুরাসিক পার্কের দৃশ্য। কিন্তু বহু বছর আগে এমনই এক ভয়ঙ্কর শিকারী পৃথিবীতে বিচরণ করত, যার নাম অনেকেই শোনেননি। তারা হলো গার্গানস্পিয়ান।
টি-রেক্সের বহু আগে, ডাইনোসরেরও আগে প্রাগৈতিহাসিক পৃথিবীতে এই গার্গনস্পিয়ানই ছিল শীর্ষ শিকারী। গর্গনস্পিয়ান এরা ডাইনোসরদের মতন সরীসৃপ নয়, বরং স্তন্যপায়ীদের অনেক কাছের আত্মীয়। টি-রেক্সের থেকে অনেক বেশি ক্ষিপ্র, হিংস্র এবং ভয়ঙ্কর। অথচ আপনি কখনো এদের নাম শোনেননি, কারণ এদের নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি। প্রায় 250 মিলিয়ন বছর আগে পার্মিয়ান যুগের শেষে গর্গনস্পিয়ানরা ছিল খাদ্য শৃঙ্খলের একেবারে ওপরে। ততদিনে ডাইনোসরের জন্মই হয়নি। গ্রিক পুরাণের গর্গন দানবের নামে নাম রাখা হয়েছিল এই প্রাণীদের। নামের মতোই ভয়ানক ছিল এরা। বিশাল দাঁত, তীক্ষ্ণ নখ, শক্তিশালী চোয়াল আর ক্ষিপ্রতা, সব মিলিয়ে তারা ছিল নিখুঁত হত্যাকারী। ইনোস ট্রান্সেনভিয়া নামের এক প্রজাতির গর্গোস্পিয়ান ছিল 10 ফুট লম্বা। তার চোয়াল থেকে বেরিয়ে থাকা দাঁত 6 ইঞ্চি লম্বা ছিল। মূলত ঘাস খাওয়া ডাইকাইনোডন্ট নামের বড় বড় শাকাহারী প্রাণী ছিল তাদের শিকার। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে গলা চেপে ধরে কয়েক মুহূর্তেই শিকার সেরে ফেলত তারা। এরা ছিল সিন্যাপসিড গোত্রের অন্তর্ভুক্ত, যা থেকে পরবর্তীকালে স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হয়। অর্থাৎ এরা ছিল আধা সাপ এবং আধা স্তন্যপায়ী গোছের এক যুগান্তকারী প্রাণী। তাদের শরীর ছিল অপেক্ষাকৃত সোজা, সরীসৃপের মতন গড়ন থাকলেও অনেকটাই স্তন্যপায়ীদের মতন চলাফেরা করত। তা সত্ত্বেও গর্গনস্পিয়ানদের নাম আজও খুব কম মানুষ জানেন, কারণ টি-রেক্সকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক জনপ্রিয় সিনেমা। হলিউড তাদের রূপ দিয়েছে, কল্পনার ডানায় ভরিয়ে বানিয়েছে নায়ক কিংবা খলনায়ক। আর গর্গনস্পিয়ান থেকে গিয়েছে বিজ্ঞানীদের খাতায়, জাদুঘরের ফসিলসের মঞ্চে চুপচাপ। পার্মিয়ান যুগের শেষ দিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণবিলুপ্তি ঘটে, যার ফলে গর্গোস্পিয়ানদেরও অবলুপ্তি ঘটে। এই শূন্যস্থান থেকেই ডাইনোসরের উত্থান শুরু। বলা যায় টি-রেক্সের পথ পরিষ্কার করে দিয়েছিল গর্গনস্পিয়ানরাই। আজ দক্ষিণ আফ্রিকা, রাশিয়া প্রভৃতি অঞ্চলে আবির্ভূত গর্গনস্পিয়ানদের ফসিল নতুন করে গবেষণার খোরাক যোগাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এদের জীবাশ্ম বিশ্লেষণ করলে শুধু প্রাগৈতিহাসিক শিকারী নয়, স্তন্যপায়ীদের বিবর্তনের ইতিহাসও জানা যাবে। টি-রেক্স জনপ্রিয় হয়েছে ক্যামেরার কায়দায়, কিন্তু গর্গোস্পিয়ান ছিল বাস্তবের চেয়েও বেশি রোমাঞ্চকর। প্রাগৈতিহাসিক পৃথিবীর সেই অভিনেতাদের স্মরণে হয়তো একদিন তাদের গল্প সিনেমার পর্দায় ফিরবে। এই নিঃশব্দ শিকারীদের প্রাপ্য ছিল আরো অনেক বেশি, আমরা কেবল তাদের ভুলে গেছি। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ অংশে বৃষ্টি দেখা গিয়েছিল। আকাশ মূলত মেঘলাই ছিল, তবে শনিবার আলাদা করে কলকাতার জন্য কোনো সতর্কতা নেই। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। জুন মাসের শেষেই ফের নিম্নচাপের দাপট। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যা আগামী কয়েকদিন শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবারে নিম্নচাপের গতি প্রকৃতি 17 জুনের মতোই। সেবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে নদীগুলির জলস্তর বেড়েছিল, এমনকি বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল। এবারেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার একই সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের রবিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে এই সময় সমুদ্র উত্তাল থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, গত কয়েকদিন ধরে সক্রিয় থাকা নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে সেটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় ভারী বৃষ্টি হয়নি। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে সোমবার থেকে পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখী অগ্রসর হবে। এর ফলে দক্ষিণের গোটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।